রক্তিম, আশা করি আমার জীবনে যে বিশেষ মানুষ, তার মনে ও জীবনে আমিও বিশেষভাবে থাকতে চেয়েছি। কারোর সাথে জায়গা ভাগাভাগি করতে আমি চাই না, তবে বোধ করি কাউকে এতটাও ভালোবাসতে নেই যে সে ছেড়ে চলে যাওয়ার পর ভীষণ একা লাগে, অসহায় লাগে। মনের মধ্যে এক বুক আকাশ নিয়ে তোমায় ভালোবেসেছিলাম। অনুভূতিগুলি ভীষণ সত্যি আর পবিত্রতা আগুনের মতো। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় হলো, তুমি আমার সেই অনুভূতিগুলির মর্যাদা দিতে পারোনি। সব শেষে একটা কথাই বলি, আমৃত্যু আমি আমার এই অনুভূতিগুলির সম্মান করে যাব। তুমি ভালো থেকো রক্তিম। ইতি। এই রক্তিম, তুই কি করছিস বলতো? বাইরে কি সাংঘাতিক ঝড় উঠেছে, ঘোর কালো করে মেঘ এসেছে, বৃষ্টিও মনে হয় শুরু হয়েই গেল এতক্ষণে। মলয়টাও যে কোথায় গেল। বিকেলে সবাই মিলে বেরিয়ে জায়গাটা একটু ভাবলাম ভালো মতো ঘুরে দেখব, তা আর হলো না। কথাটা শেষ হবার আগেই মলয় সেখানে এসে উপস্থিত হলো, সঙ্গে তারক ও বাবা, পিছনে আবার মালাও। এক এক করে দেখছি সবাই চলে এসেছে। সবাইকে দেখে উর্মিলা বলল, যাক বাবা, এই ঝড় বাদলে সবাই এক জায়গায় থাকাই ভালো। মলয় আবার বলল, যদি এই দুর্যোগের সন্ধ্যায় চা আর সঙ্গে গরম গরম তেলে ভাজা পাওয়া যেত তাহলে তো কেল্লা ফতে। আর সঙ্গে সঙ্গেই ভোলাদাকে চা আর বেগুনির অর্ডারও দেওয়া হয়ে গেল। রক্তিম, উর্মিলা, তারক, মলয় ও মালা, এই পাঁচজন অফিস কালিগ। ওরা আজই দুপুরবেলায় এখানে এসে পৌঁছিয়েছে। বাকিদের আসতে অনেক রাত হয়ে যাবে মনে হয়। এমন একটা জায়গায় ওদের গাড়িটা খারাপ হয়েছে, আশেপাশে কোনো গ্যারেজও নেই। কী যে করছে ওরা কে জানে। আনন্দপুরে আসার উদ্দেশ্য একটাই, অফিস ট্যুর। জায়গাটি ছোট হলেও বেশ ছিমছাম সুন্দর। চারিদিকটা পাহাড়ে ঘেরা, প্রচুর গাছপালাও আছে। চা ও গরম গরম তেলে ভাজা খেতে খেতে মলয় রক্তিমকে বলল যে এই 7 বছরে মধুরার চিঠিটা কতবার সে পড়েছে। গিল্ট ফিলিং। আর অতই যদি মধুরার কথা মনে পড়ে তাহলে যোগাযোগ করলেই তো সে পারে। মলয় শুধুমাত্র রক্তিমের অফিস কালিকই নয়, সে তার সাথে একই কলেজেও পড়েছে। আর মধুরা ও রক্তিমের সম্পর্কের ব্যাপারে সে সবই জানে। বর্তমানে রক্তিমবাবুর মালার সাথে একটা সম্পর্ক আছে, যদিও এই মুহূর্তে মালা সেখানে উপস্থিত নেই। সে ছিল ওয়াশরুমে। রক্তিম মলয়ের কথার উত্তরে কিছু বলতে যাবে, ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল। তারক ভোলাদাকে ডাক দিল। দুর্যোগের রাতে এইরকম একটি জায়গায় লোডশেডিং, তো কতক্ষণে লাইট যে আসবে। হঠাৎই ওয়াশরুম থেকে মালার চিৎকারের আওয়াজ শুনে সকলে ছুটল সেদিকে। মালা তো সাংঘাতিক ভয় পেয়ে গেছে। তাকে জিজ্ঞেস করায় সে বলল যে যখনই লোডশেডিং হয়ে গেছে অমনি নাকি একটা ছায়ামূর্তি দুটো হাত বাড়িয়ে তার গলা দুটোকে ধরতে এসেছিল। বাকিরা কিছুটা অবাক হলেও ভাবল যে হয়তো মালা অন্ধকারে কি দেখতে না কি দেখেছে, কে জানে, সবই বুঝি তার মনের ভুল। রাত তখন 9টা হবে। ছাদে মালা আর রক্তিম ছিল। বাইরের ওয়েদারও খুব ভালো। ঝড় বৃষ্টির পর আকাশে টুকরো টুকরো মেঘ, আর তার ফাঁক দিয়ে চাঁদ দেখতে বেশ ভালোই লাগছিল। সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া। দূরের গাছপালা আর পাহাড় ঘেরা জায়গাটি বেশ মায়াবী মনে হচ্ছিল। বেশ কিছুক্ষণের মধ্যেই ভোলাদা ছুটে গেস্ট হাউসের পিছন দিকে গেল। তারপর সবাইকে ডাকতে লাগলো। সকলেই সেখানে গিয়ে যা দেখল তাতে একেবারে হতবাক।
নিচে রক্তিমের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। মধুরা রক্তিমকে সত্যিই ভালোবেসেছিল। রক্তিম খুব গরিব ঘরের ছেলে ছিল। তার কলেজের পড়াশোনা থেকে শুরু করে সময়ে অসময়ে, দরকারে অদরকারে অনেকবারই মধুরা তাকে আর্থিকভাবে অনেক সাহায্য করেছিল। তবে রক্তিমের মতন সুবিধাবাদী মানুষের কাছে ভালোবাসা ছিল একটি অভিনয়। এরকম ধরনের ছেলেরা হয়তো কাউকেই কোনোদিন ভালোবাসতে পারে না। রক্তিম তাকে ছেড়ে চলে যাবার পর মধুরা মানসিকভাবে একেবারে নিঃস্ব হয়ে গেছিল। কোইন্সিডেন্টলি আনন্দপুরের এই গেস্ট হাউসটি মধুরাদেরই পূর্বপুরুষদেরই ছিল। হাওয়া বদলের জন্য সেখানে তার পূর্বপুরুষরা অনেক আগে প্রায়ই এসে থাকত। আবার মধুরা যখন ডিপ্রেশনের মধ্যে ছিল তখন তার মা তাকে এখানে নিয়ে এসেছিল যদি তার মনটা কিছুটা ভালো থাকে বলে, কিন্তু বরং উল্টোটাই হলো। একদিন গভীর রাতে সে তাদের বাড়ির 3 তলার ছাদ থেকে ঝাঁপ মারে, আর তারপর থেকেই এই কুঠিবাড়িটি গেস্ট হাউস হিসেবেই আছে। ভোলাদা কুঠিবাড়িটিরই অনেক পুরনো লোক, যদিও এখন গেস্ট হাউসের দেখাশোনা করে সে। মালার খোঁজ পড়ায় উর্মিলা আর তারক ছাদের থেকে তাকে নামিয়ে নিয়ে আসে। সে একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়, না কথা বলতে পারে না কাঁদতে পারে। তবে বেশ কিছুদিন পর ডাক্তারের কাছে সে নাকি জানায় যে 2টো কালো হাত রক্তিমকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে একটা কনকনে ঠান্ডা বাতাস মালাকে ছুঁয়ে চলে যায়। মালার কথা, ভোলাদার বলা মধুরার আত্মহত্যার কথা সবটা মিলে উর্মিলা, তারক ও মলয়ের কাছে 2-এ 2 4 হয়ে যায়।